আগের প্রশ্নটা আমরা আলোচনা করেছি। সেকেন্ড যে প্রশ্নটা আছে, ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মিসিসিপি মিসৌরি নদীর জল বরফে পরিণত হয় কেন? এখন মিসিসিপি মিসৌরি দুটো আলাদা অংশ, যেটা মিলিত হয়ে এখানে মেক্সিকো উপসাগরে পড়েছে মিলিত হয়ে। এখন আলাদা অংশ মিসিসিপি ইটাস্কা হ্রদ থেকে তৈরি হয়েছে এবং প্রবাহিত হয়ে এসছে। অন্যদিকে মিসৌরি নদীটা রকি পার্বত্য অঞ্চলে দুটো শাখা, একটার নাম ম্যাসিডন আর একটার নাম জেফারসন, দুটো শাখা পরবর্তীকালে মিলিত হয়ে মিসৌরি নাম নিয়েছে। এরা মিলিত হয়ে মেক্সিকো উপসাগরে পড়েছে। এখন এই মিসিসিপি মিসৌরি নদী যে মূল অংশটা, মানে আমি যদি মাঝের অংশটা ধরি, মিলিত হওয়ার পরের অংশটা, এটা কিন্তু ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এই জায়গাটা কিন্তু বরফে পরিণত হয় না, এটা ক্রান্তীয় অঞ্চলের অংশ। পুরো নদীটার এই পাটটা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, উপরের পাটটা নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত। মূল ব্যাপারটা কিন্তু এটা, যেটার জন্য বরফে পরিণত হয়। তার মানে অবস্থানগত ভিত্তিতে মিসিসিপি মিসৌরি নদীর জল আমরা যে বরফে পরিণত হতে দেখি, সেটা মিলিত অংশটা নয়, কিন্তু আলাদাভাবে মিসিসিপি এবং আলাদাভাবে মিসৌরি দুটো নদীর জল বরফে পরিণত হয়। মিলিত অংশটা কোনোদিনই বরফে পরিণত হয় না। এখন সেটার কারণগুলো কি কি, কেন মিসৌরি বা মিসিসিপি বরফে পরিণত হয়? একটা হচ্ছে, মিসৌরি তৈরি হয়েছে রকি পার্বত্য অঞ্চল থেকে। রকি পার্বত্য অঞ্চলে উচ্চতা যথেষ্ট বেশি, শীতকালে ওপরের অংশগুলোতে বরফ পড়ে। ফলে এই মিসৌরি নদীর জেফারসন এবং ম্যাসিডন যে দুটো নদী নিয়ে তৈরি হয়েছে, এই দুটো নদী কিন্তু বরফে পরিণত হয়ে যায়। সেটা উচ্চতার কারণে, কারণ আমরা যখন জলবায়ুতে উচ্চতা আলোচনা করেছিলাম, দেখেছিলাম যে যত উঁচুতে ওঠা যায় তত উষ্ণতা কমতে থাকে, এবং সেজন্য উঁচু অঞ্চল, শীতকালে উঁচু অঞ্চলগুলো তাড়াতাড়ি বরফাবৃত হয়। এর জন্য এটা উঁচুতে অবস্থিত বলে এটা এই অংশ দুটো, এই পার্টটা, এটা বরফাবৃত হয়েছে। কিন্তু মিসিসিপির ক্ষেত্রে এই ঘটনাটা নেই। মিসৌরি মিসিসিপির ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, দেখ, উপরের এই অংশটা তুন্দ্রা অঞ্চলের মধ্যে আছে। মিসিসিপির উপরের অংশটা তুন্দ্রা অঞ্চলের মধ্যে আছে, যেখান থেকে একটা বায়ু প্রবাহিত হয়। এখান থেকে একটা বায়ু প্রবাহিত হয়, বায়ুটা নাম হচ্ছে মেরু বায়ু। এভাবে প্রবাহিত হয়, উত্তর পূর্ব মেরু বায়ু। সরি, ভুল হলো, এইভাবে প্রবাহিত উত্তর পূর্ব মেরু বায়ু। আচ্ছা, উত্তর পূর্ব মেরু বায়ুর বৈশিষ্ট্য কি? দেখ, বৈশিষ্ট্যগতভাবে এটা তুন্দ্রা অঞ্চল বা মেরু অঞ্চলের কাছ থেকে আসছে, সেজন্য এর মধ্যে শুষ্কতা এবং শীতলতা দুটোই বেশি থাকে। এই বায়ুটা বৃষ্টিপাতও ঘটায় না, আবার উল্টো দিকে শীতলতার জন্য প্রচুর শৈত্য প্রবাহ ঘটায়। এই জন্য ইটাস্কা হ্রদের কাছের অঞ্চলটা, যেটা মিসিসিপির উৎস অঞ্চল, সেই অঞ্চলটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যায় এবং সেজন্য বরফাবৃত হয়ে যায়। ওর জন্য শীতকালে মিসিসিপি নদীর ওপরের অঞ্চলটা মেরু বায়ুর প্রভাবে অত্যন্ত শীতল হয়ে বরফাবৃত হয়, আর মিসৌরির কাছের অঞ্চলটা যেহেতু রকি পার্বত্য অঞ্চলে অবস্থিত, সেজন্য উচ্চতার জন্য স্বাভাবিকভাবে শীতল হয়ে বরফাবৃত হয়। এই জন্য মিসিসিপি এবং মিসৌরির আলাদা পার্টটা বরফাবৃত হয়, কিন্তু বাকি পার্টটা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত বরফাবৃত হয় না। যে জন্য বলছে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও এর জল বরফে পরিণত হয় কেন, কিন্তু আদপে ব্যাপারটা যে পার্টটা বরফে পরিণত হয় সেটা কিন্তু পুরোটাই নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত, কোনোটাই ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত না। এই হচ্ছে মূল কারণ। কারণ কি, দেখ, এই পাটটা বরফাবৃত না হওয়ার কারণ একটা ক্রান্তীয় অঞ্চলে অবস্থান, আরেকটা হচ্ছে ক্রমাগত সমুদ্র বায়ুর প্রবাহ। এই যে সমুদ্র বায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির হয়, সমুদ্র বায়ুর প্রবাহটার জন্য এই অংশে কোনোদিনই উষ্ণতা খুব একটা কমতে পারে না, বরফাবৃত হতে পারে না। ক্রান্তীয় অঞ্চল হওয়াতে এমনিতেই সূর্যরশ্মি তির্যক ভাবে পড়লেও অতি তির্যক ভাবে পড়ে না, হয় তির্যক না হলে লম্ব, এবং সেই জন্য ক্রান্তীয় অঞ্চলও বরফাবৃত হতে পারে না। কিন্তু উপরের দুটো অংশ বরফাবৃত হতে পারে। দুটো কারণ, যে দুটো কারণ বললাম, সেই দুটো কারণ একটু মাথায় রাখিস এবং সেই দুটো কারণ লেখার চেষ্টা করিস। এই নোটটা তোদের দেওয়াও আছে, তোর নোটের আনসারটা লিখতে পারিস। এই ডায়াগ্রামটা এঁকে নিতে পারিস যাতে সুবিধা হয়। যেখানে মেরু বায়ুটা পয়েন্টিং করে দিবি, এটা মেরু বায়ু, এগুলো পয়েন্টিং করে দিস।
এই হ্রদটার নাম ইটাস্কার হ্রদ, আমি এখানে নামটা লিখলাম না, ইটাস্কার হ্রদ, এটাও নোটে পেয়ে যাবি যদি গতিপথ দেখিস, মিসিসিপি মিসৌরি। আর এখানে ম্যাসিডন আর জেফারসন দুটো নদী, নিচেরটা ম্যাসিডন ওপরেরটা জেফারসন, দুটো নদী থেকে তৈরি হয়েছে রকি পার্বত্য অঞ্চল। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে আসি আমরা। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের ছিল সমুদ্র স্রোত কোথাও উষ্ণ কোথাও শীতল হয় কেন। এখন দুটো জিনিসের কিন্তু একটা পার্থক্য আছে, সমুদ্র তরঙ্গ একরকম হয়, সমুদ্র স্রোত একরকম হয়। সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোত কিন্তু এক নয়। সমুদ্র তরঙ্গ বলতে আমরা কি বুঝি? সমুদ্র তরঙ্গ হচ্ছে উল্লম্ব সঞ্চালন। সমুদ্র তরঙ্গ উল্লম্ব সঞ্চালন, জলের সমুদ্র জলের উল্লম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে, আর অনুভূমিক সঞ্চালনকে সমুদ্র স্রোত বলে। তা বলছি এই অনুভূমিক সঞ্চালনটা কখনো উষ্ণ কখনো শীতল হয়, এটার কারণ তিনটে প্রধান কারণ আমরা দেখতে পাই। একটা হচ্ছে অক্ষাংশগত কারণ। সমুদ্র স্রোত, যে কোনো সমুদ্র স্রোত হোক, সেটা দুটো পার্টে ভাগ করা যায়, একটা নিরক্ষীয় অঞ্চল আর একটা মেরু অঞ্চল। মানে নিরক্ষীয় অঞ্চল থেকে উৎপন্ন সমুদ্র স্রোত অথবা মেরু অঞ্চল থেকে উৎপন্ন সমুদ্র স্রোত। সাধারণত এই দুটোই দেখা যায়, ক্রান্তীয় অঞ্চল থেকেও কিছু সমুদ্র স্রোত উৎপন্ন হয় এরকম নয়, কিন্তু সেক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চল থেকে উৎপন্ন কোনো স্রোত শাখায় ভাগ হয়ে ক্রান্তীয় অঞ্চলে যায় বা অন্য একটা শাখার উৎপন্ন হয়, এটাই দেখা যায়। মূল স্রোতগুলো উৎপন্ন কিন্তু হয় নিরক্ষীয় অঞ্চল থেকে, না হলে দুপাশের দুই মেরু অঞ্চল থেকে। এখন নিরক্ষীয় অঞ্চল থেকে যে স্রোতগুলো উৎপন্ন হয় সেগুলো নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা যেহেতু বেশি থাকে, সারা বছর উষ্ণতার পরিমাণ যথেষ্ট বেশি, কারণ সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে। আমরা আগে আলোচনায় করেছি যে লম্ব সূর্যরশ্মি কেন উষ্ণতা বেশি করে তীর্যকের থেকে। যেহেতু নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র স্রোতগুলো স্বাভাবিকভাবেই উষ্ণ হয়। অন্যদিকে মেরু অঞ্চলে যেহেতু অতি তীর্যক সূর্যরশ্মি পড়ে বা একদম সুমেরু মেরু অঞ্চলটায় প্রায় বছরে 6 মাস সূর্য থাকে না, সেই জন্য মেরু অঞ্চলের সমুদ্র স্রোতগুলো শীতল হয়। ওর জন্য অক্ষাংশগত কারণ প্রধান কারণ, যে সমুদ্র স্রোতটা কোন অক্ষাংশ থেকে উৎপত্তি লাভ করছে এটা সবচেয়ে জরুরি। এটার ভিত্তিতে ঠিক করা হয় যে সমুদ্র স্রোত উষ্ণ হবে না শীতল হবে। আচ্ছা, এছাড়া পরের আরেকটা কারণ ঘনত্বের পার্থক্য। ঘনত্বের পার্থক্য, যেমন দেখা যায় সমুদ্র জলেই সবসময় কিছু অবক্ষেপ বা কিছু লবণ দ্রবীভূত থাকে। কোনো সময় অবক্ষেপটা লবণজাত হয়, কোনো ক্ষেত্রে লবণজাত নাও হতে পারে। কিন্তু যদি লবণজাত না হয় তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি লবণজাত হয় তাহলে দু রকমের জিনিসই সমুদ্রের জলের ঘনত্বের পার্থক্য ঘটায়। কিন্তু যদি লবণজাত হয় তাহলে দেখা যায় লবণ একটা হিম মিশ্রের কাজ করে। হিম মিশ্রের কাজ করে কিরকম? লবণ, আমরা জানি যে কোনো কিছুতে যদি লবণ মেশানো হয় তাহলে তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোরই পরিবর্তন হতে পারে। ওর জন্য এটা হিম মিশ্রের কাজ করে। এর জন্য যে যে জায়গায় সমুদ্র জলে লবণের পরিমাণ বেশি হয় সেই জায়গায় দেখা যায় ওই সমুদ্র জলগুলোর উষ্ণতা গ্রহণের পরিমাণও বেশি উষ্ণতা গ্রহণ করে এবং উষ্ণ হয়ে যায়। এজন্য লবণের পরিমাণ বা ঘনত্বের পরিমাণ যদি বেশি হয় তাহলে সমুদ্র জলের উষ্ণতা বেশি হতে পারে, এবং যদি লবণের পরিমাণ ঘনত্বের পরিমাণ কম হয় সমুদ্র জলের উষ্ণতা কম হতে পারে বা শীতল সমুদ্র স্রোত তৈরি হতে পারে। এটা ঘনত্বের একটা পার্থক্য দেখা যায়। আরেকটা হচ্ছে উন্মুক্ততা। উন্মুক্ততা হচ্ছে যখনই কোনো জলের সঞ্চালন হয়, মানে শীতল জল উষ্ণ অঞ্চলের দিকে যাচ্ছে বা উষ্ণ জল শীতল অঞ্চলের দিকে আসছে, বা একটা উষ্ণ স্রোত শীতল স্রোত মিশছে, এরকম যখন সঞ্চালন হয় সেই সঞ্চালনটা কখন হতে পারে? যখন সমুদ্রটা উন্মুক্ত থাকে। যেমন দেখে পরের অংশটা আঁকা নেই, কিন্তু আমরা জানি যে এখানে একটা প্রণালী আছে, উত্তর আমেরিকা আর এশিয়ার পার্ট আছে যার মাঝে বেরিং প্রণালী আছে, এবং প্রশান্ত মহাসাগরটা এর জন্য উন্মুক্ত নয়, ধাক্কা দিয়ে ফিরে আসছে। অন্যদিকে আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রণালী নেই, তার অনেকটা পরে ইউরোপ মহাদেশ রয়েছে, ফলে সমুদ্রটা উন্মুক্ত আটলান্টিক মহাসাগর। এর জন্য আটলান্টিক মহাসাগরের স্রোত কিন্তু অপেক্ষাকৃত শীতল। যদি গড় স্রোত দেখা যায়, উষ্ণ শীতল দু রকম স্রোতই আটলান্টিক প্রশান্ত দুটোতেই আছে, দুটো মহাসাগরেই, কিন্তু যদি গড়ের পরিমাণ দেখা যায় যে আটলান্টিক মহাসাগরের স্রোত অপেক্ষাকৃত শীতল বা জলের গড় উষ্ণতা অপেক্ষাকৃত কম, কিন্তু প্রশান্ত মহাসাগরের জলের গড় উষ্ণতা অপেক্ষাকৃত বেশি, কারণ এই জলটা এখানকার সমুদ্র উন্মুক্ত নয়, ফলে জলের সঞ্চালন হতে পারে না খুব বেশি। সেই জন্য উষ্ণতাটা বজায় থাকে, যে উষ্ণতাটা গ্রহণ করছে সেটা বজায় থাকে, সেটা টেম্পারেচারটা ডিফিউজ করার জায়গা থাকে না। সেই জন্য এই সমুদ্রের উন্মুক্ততা একটা বড় কারণ। প্রধান তিনটে কারণ: অক্ষাংশগত কারণ, ঘনত্বের পার্থক্য, সমুদ্রের উন্মুক্ততা। এই তিনটে প্রধান কারণ যার জন্য সমুদ্র স্রোত কোনো কোনো জায়গায় উষ্ণ, কোনো কোনো জায়গায় শীতল হয়। আচ্ছা, এটা আমি উত্তর আমেরিকার কারণ দিয়ে বোঝালাম, এটা যে কোনো দেশের কারণ দিয়ে বোঝানো যায়, কিন্তু তোদের সিলেবাসে উত্তর আমেরিকা আছে বলে এটা দিয়ে ব্যাখ্যা করাই সবচেয়ে ভালো। ওকে,
নেক্সট আমরা পরেরটায় আসছি। পরেরটা অবশ্য করানো, আমি পরেরটা আলাদা করে লিখছি না। পরের প্রশ্নটা দিয়েছিল রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়া তৈরি হয় কেন। দেখ, এটা অনেকবার আমি বলেছি, রকি পর্বতের পূর্ব ঢাল মানে এই অংশে রয়েছে রকি পর্বত। আমরা যদি শুধু রকি পর্বতের রেঞ্জটা আঁকি, এই রয়েছে রকি পর্বত, যদিও কোস্টাল রেঞ্জ রয়েছে, আরো অনেক সিয়েরা মাদ্রে রয়েছে, সিয়েরা নেভেদা রয়েছে, কিন্তু মূলত রকি পর্বতের এই ঢালটা পূর্ব ঢাল, এখানে কি হয় বসন্তের শুরুতে বলেছে। তাহলে বসন্তের শুরুতে কি ঘটনা ঘটছে, মূলত ওরা ব্যাখ্যা করতে চেয়েছে এই চিনুকের প্রভাব। চিনুক কি করে, চিনুক দেখ, চিনুক তো উষ্ণ বায়ু এবং শুষ্ক বায়ু, শুষ্ক বায়ু বৃষ্টিপাত ঘটায় না, তাহলে শুষ্ক বায়ু অবশ্যই শুষ্কতা তৈরি করবে, উষ্ণ শুষ্ক বায়ু হওয়ায়। এর জন্য স্বাভাবিকভাবে চিনুক যখন প্রবাহিত হয়, ও কি করে, ও জলীয় বাষ্প গ্রহণ করে। ও যেহেতু উষ্ণ বায়ু, ও বরফকে গলায় গলিয়ে জলে পরিণত করে, দিয়ে জলীয় বাষ্প গ্রহণ করে নিজেকে ডিজলভ করে নেয়। এই কাজটাও করে, কিন্তু যতক্ষণ এই কাজটা সম্পূর্ণ না করে ততক্ষণ কিন্তু ও একটা শুষ্কতা তৈরি করে রাখে। এই শুষ্কতাটা তৈরি করে রাখে বলেই মূলত রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তের শুরুতেই চিনুক বায়ুটার প্রভাবে একটা শুষ্ক আবহাওয়া তৈরি হয়। এটা খুব ছোট একটা 2 নম্বরের প্রশ্ন বলতে পারি, সেটা খুব বেশি বড় ব্যাখ্যা করার জায়গা নেই, এটা একটাই কারণ হয়। এই আমাদের যে এক্সট্রা পার্টগুলো বা ছোট কোশ্চেনগুলো ছিল আমি আলোচনা করলাম, 2টো ভিডিও হয়ে গেছে এটায়। তা 2টো ভিডিওর মাধ্যমে আমি তোদের দেখিয়ে দিয়েছি। পরের যে 2টো অঞ্চল আছে, যে 2টো অঞ্চল সম্বন্ধে আলোচনা করা হবে, একটা হচ্ছে হ্রদ অঞ্চল, একটা কানাডীয় শিল্ড, এই 2টোর ভিডিও আমি পাঠাচ্ছি।